এই ইডিয়েট মেয়ে, এটা কি করলে তুমি? রেগে বলল আদ্র। আপনিই তো বললেন আপনার এই গাড়িতে যেতে ভালো লাগছে না, তাই আপনি বরং হেঁটেই আসুন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, গাড়ি আস্তে আস্তে চলবে, তাই আপনি হারিয়ে যাবেন না। ইয়ানার এহেন কাজে সবাই হা হয়ে গেছে। ওদিকে আদ্র রেগে জুতা হাতে করে হেঁটে হেঁটে আসছে। ইয়ানা এক ধ্যানে আদ্রের দিকে তাকিয়ে আছে। চুলগুলা এলোমেলো, উপর থেকে শার্টের কয়েকটা বোতাম খোলা, শার্টের উপরে জ্যাকেটের চেনটা খোলা থাকায় দেখা যাচ্ছে। রেগে আছে, এর জন্য মুখটা গোমরা করে রেখেছে। ঠান্ডার জন্য নাকটা লাল হয়ে আছে। ফর্সা মুখে লাল নাক অনেক কিউট লাগছে। ইস, এই কিউট ছেলেটা আমার বর হয়, মর যাওয়া। এই ছেলেটা এত হট কেন? মনে মনে বলল ইয়ানা। ওদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই এসেই কোনো রকম কয়টা খেয়ে লেপের নিচে চলে গেছে। আজকে আর কোনো আড্ডা দিবে না। এমনিতেই শীত, তার উপর এতটা রাস্তা এসে ক্লান্ত হয়ে গেছে। ইয়ানা শীতে হাতে হাত ঘষতে ঘষতে রুমে এসে দেখলো আদ্র খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে ফোন টিপছে, আর লেপ কোমর পর্যন্ত নেওয়া। এটা গ্রাম, বিধায় এখানে বেশিরভাগ মানুষই লেপ ব্যবহার করে। ইয়ানা ভালোই বুঝতে পেরেছে যে তখনকার ব্যবহারে আদ্র ভীষণ ক্ষেপে আছে। ইয়ানা আস্তে আস্তে রুমে এসে রুমের দরজাটা ভেতর থেকে আটকে নিঃশব্দে আদ্রের দিকে এদিকে গেল। তারপর খাটে উঠে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ল। তাতেও আদ্রর কোনো সারা শব্দ না পেয়ে ইয়ানা আদ্রের গায়ের সাথে লেগে শুয়ে পড়ল। তাতেও আদ্রর কোনো হেলদোল না পেয়ে ইয়ানা নিজের ঠান্ডা পা আদ্রের পায়ের সাথে লাগিয়ে দিল। আদ্র এবার বিরক্ত নিয়ে ভুরু কুঁচকে ইয়ানার দিকে তাকিয়ে বলল, এটা কি করছো? ভালো করে ঘুমাতে পারছো না? কিভাবে ঘুমাবো? আপনার জন্য তো ঘুমোতেই পারছি না। একজন বসে আছে তো একজন শুয়ে আছে, এভাবে ঘুমানো যায়? বাতাস ঢোকে না। আপনিও বরং শুয়ে পড়ুন। না, আমি শোবো না, আমার মোটেও ঘুম আসছে না। আর তোমার তো আমার সাথে ঘুমাতে ভালো লাগবে না। কে বলেছে আপনাকে? কাউকে বলতে হবে না, আমি জানি। আসার সময় তো দেখলাম আবার সাথে যেতে তোমার ভালো লাগছে না বলেই তো আমায় গাড়ি থেকে নামিয়ে দিলে। ইয়ানা বুঝতে পেরেছে যে আদ্র অনেক বেশি অভিমান করেছে। ইয়ানা একপাশ হয়ে শুয়ে মুচকি হাসলো, তারপর একটু নড়েচড়ে শুয়ে বলল, এত কথা না বলে শুয়ে পড়ুন তো, আমার অনেক শীত লাগছে। একরাশ অভিমান নিয়েই পাশ ফিরে শুয়ে পড়ল। আদ্র শুয়ে পড়ার পরপরই ইয়ানা নড়াচড়া করতে লাগলো। আরে, এখন তো আমি শুয়ে পড়েছি, তারপরও এমন নড়াচড়া করছো কেন? তো কি করব, আমার শীত লাগছে তো। আর আপনি ওপাশ ফিরে শুয়েছেন, এই জন্য মাঝখান দিয়ে বাতাস ঢুকছে, তাই জন্য ঠান্ডা লাগছে। এই জন্যই তো আমার ঘুম আসছে না। আদ্র কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে থেকে তারপর আবার ইয়ানার দিকে ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ এভাবে থাকার পর ইয়ানা আবার নড়াচড়া শুরু করে দিল। এবার আদ্র রেগে গিয়ে বলল, এসব কি হচ্ছে? কি, এখন তো আমি তোমার দিকে ফিরে শুয়েছি, তারপরে এভাবে নড়াচড়া করছো কেন? রাগ করছেন কেন? আমার সত্যি অনেক শীত লাগছে, তাই জন্যই তো এমন নড়াচড়া করছি। আদ্র কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, ও আচ্ছা, শীত লাগছে তো ঠিক আছে, আমি এখনই তোমার শীত কমিয়ে দিচ্ছি। এই বলে আদ্র ইয়ানাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ইয়ানার গলায় মুখ গুজে শুয়ে পড়ল। আরে কি করছেন? এটা সরুন আমার উপর থেকে। নিজের ওজন সম্পর্কে কোনো জ্ঞান আছে আপনার? পাহাড়ের থেকেও বেশি ওজন। আমি তো চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। উঠুন বলছি। কেন, তুমি তো এটা চাইছিলে যাতে আমি তোমারে গরম করে দিই, আর তাই জন্যেই তুমি এমন করছিলে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? এবার দেখো, আর তোমার শীত লাগবে না, এখন বরং আরো গরম লাগবে। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মোটেও না, আমি এমন কিছু মনে করিনি। তাই নাকি? শোনো, আমি অতটা অবুঝ না, বুঝলে? আমি বুঝি কে কিসের জন্য কিভাবে ইঙ্গিত করে। এখন চুপচাপ শুয়ে থাকো, আবার অনেক শীত লাগছে, এখন গা গরম করার অনেক প্রয়োজন। রাত তখন গভীর, চারিদিকে সব নির্জন, সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চারপাশে ঝিঝি পোকার ডাক। ইয়ানা পাশে হাত দিয়ে নিজের কাপড় খুঁজতে ব্যস্ত, কিন্তু সেটা পেলে তো? রুমে এত অন্ধকার যে ভালো করে কিছু দেখাই যাচ্ছে না। ইয়ানা হাতড়াতে হাতড়াতে আদ্রর মুখের উপর হাত চলে গেল। আদ্রর ঘুম ভেঙে গেল। এই মাঝরাতে কি করছো? কি, ঘুমাতে দাও তো। আরে তখন আমার শাড়ি কোথায় রেখেছেন? এখন তো খুঁজেই পাচ্ছি না। এত রাতে শাড়ি নিয়ে কি করবে? সকাল হতে এখন অনেক বাকি। শাড়ি না খুঁজে চুপচাপ শুয়ে পড়ো, নয়তো ঠান্ডা লেগে যাবে।
শাড়ি নিয়ে কি করব জানেন না? রাতে কি করলেন মনে নেই? আর এখন আমি শাড়ি নিয়ে গোসল করতে যাব, আর আমার সাথে আপনিও যাবেন। এটা শহর নয় যে রুমের মধ্যে সবকিছু আছে, যখন তখন গিয়ে শাওয়ার নিলেই হয়ে গেল। এটা হলো গ্রাম, এখানে মানুষ আজানের সময় উঠে নামাজ পড়তে যায়। আর এখন তো শীতকাল, এখন আরো সকালে উঠে কেউ লাঙল নিয়ে মাঠে যাবে, তো কেউ হাঁড়ি নিয়ে রস পাড়তে যাবে। ভালো করে ঘড়িতে তাকিয়ে দেখুন 3:30টার বেশি বাজে। একটু পরেই আজান দেবে, আর আজান দিলেই নানু উঠে পড়বে। তখন গোসল করবো কোথায়? কি, এখানে শাওয়ার নেই? তাহলে আমি শাওয়ার নিব কিভাবে? সেটা আপনার এখন মনে পড়েছে? চুপচাপ আমার সাথে চলুন, বাইরে কল আছে, ওখানে গোসল করতে হবে। কি, মাঝরাতে আমি ওই ঠান্ডা পানিতে গোসল করব? নো, নেভার। এমনিতেই সেই সন্ধ্যা থেকে কেউ কলে পানি তুলেনি, এখন পানি অনেক নিচে, আর নিজের পানি অনেক বেশি ঠান্ডা। আমি গোসল করবো না, তুমি যাও। সেটা তো হচ্ছে না, আমার সাথে আপনাকেও যেতে হবে। ইয়ানা আদ্রকে শোয়া থেকে উঠিয়ে দিল, তারপর গায়ের থেকে লেপটা টেনে সরিয়ে নিয়ে দেখলো আদ্রর গায়ের সাথে ইয়ানার শাড়ি জড়িয়ে আছে। ইয়ানা ওটা টান দিয়ে নিয়ে বলল, এই যে আমার শাড়ি নিজের কোলের মধ্যে রেখেছেন, আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। তারপর ইয়ানা আদ্রকে নিয়ে চুপি চুপি রুমের বাইরে চলে গেল। তারপর কলের কাছে এসে বলল, আপনি কল চাপ দিয়ে বালতিতে পানি ভরুন, আমি রুম থেকে টাওয়াল আনছি, ওটা আনতে ভুলে গেছি। কি, এই মাঝরাতে আমি কল চেপে পানি তুলবো? আমি জীবনে কল চেপে পানি তুলিনি। আমি কিভাবে এত রাতে পানি তুলবো? রেগে বলল আদ্র। ও এত রাগ করছেন কেন? প্লিজ রাগ করবেন না, মাত্র তো কয়টা দিন, একটু কষ্ট করুন। আর কয়দিন পর তো চলেই যাব, প্লিজ। হয়েছে হয়েছে, আর গ্যাস দিতে হবে না। হাজার বিরক্তি নিয়ে আদ্র কল চাপতে লাগলো। ইয়ানা রুম থেকে টাওয়াল এনে আদ্রকে কলের পাশে বসায় দিয়ে নিজে কল চেপে বালতি ভরে আদ্রকে মগ দিয়ে বলল গোসল করে নিতে। আদ্র বিরক্তি নিয়ে অমনি মাথায় মগ দিয়ে পানি নিতে লাগলো। তারপর গোসল শেষে ইয়ানা আদ্রর মাথা মুছিয়ে দিয়ে বলল রুমে গিয়ে চেঞ্জ করে নিতে। আদ্র গেল না। তোমাকে এখানে এত রাতে একা রেখে আমি রুমে যাব? তুমি কি পাগল হয়ে গেছো? তো কি আপনি এই ভেজা কাপড়ে এখানে দাঁড়িয়ে থাকবেন? এক্ষুনি কেমন শীতে কাঁপছেন। তাতে কি, তুমি জলদি গোসল করো, আমি এখানেই আছি। আদ্রকে কোনো মতেও ওখান থেকে সরানো গেল না। অজ্ঞাতা ইয়ানায় অভাবেই গোসল করে তারপর দুজনে রুমে গিয়ে চেঞ্জ করে আবার শুয়ে পড়ল। সকাল হয়ে গেছে, কিন্তু এখনও সূর্যমামার দেখা নেই। চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা। পাখির কিচিরমিচির আওয়াজে ইয়ানার ঘুম ভেঙে গেল। আর মোড়া ভেঙে তাকিয়ে দেখলো ও আদ্রর বুকের উপর শুয়ে আছে, আর আদ্র ওকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। ইয়ানা হাত দিয়ে আদ্রকে ডাকতে লাগলো। আদ্র গা হালকা গরম। এই উঠুন, সকাল হয়ে গেছে। ইয়ানার ডাকে আদ্র আরো শক্ত করে ইয়ানাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, এত সকালে উঠতে হবে না। গেল রাতে ওই কলের পানিতে গোসল করে কেমন গলা ব্যথা হয়ে গেছে, মনে হয় ঠান্ডা লেগেছে। সেটাই তো দেখছি, গাটা কেমন গরম হয়ে আছে। আচ্ছা, আপনার গলা ব্যথা হয়েছে তাই তো? তাহলে চলুন, আমার সাথে আপনাকে একটা জিনিস খাওয়াবো। না না, আমি কিছুতেই ঠান্ডার মধ্যে উঠতে পারবো না। আর মনে তো হচ্ছে বাইরে অনেক কুয়াশা, এর মধ্যে আমি কোথাও যাব না। তোমার যেতে হলে তুমি যাও। আমি তো যাবোই, সাথে আপনাকেও নিয়ে যাব। চলুন তো। গ্রামে এসে গ্রামের দৃশ্য সকালে না দেখলে, না অনুভব করলে, তাহলে গ্রামে এসে লাভ কি হলো? তারপর ইয়ানা আদ্রকে উঠিয়ে দিল। নিজে শীতের কাপড় পরে নিল, আর আদ্র একটা মোটা জ্যাকেট আর টুপি পরে নিল। ইয়ানা সোয়েটার পরেছে, সাথে উপরে একটা মোটা চাদরও নিয়েছে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে কুয়াশা ভেদ করে দুজন কপত কপতি একে অপরের হাত ধরে সামনে হেঁটে যাচ্ছে। ইয়ানা আর চাদর দিয়ে আদ্রকে জড়িয়ে নিয়েছে। আজকে এতই কুয়াশা পড়েছে যে সামনে কি আছে তা ভালো করে দেখাই যাচ্ছে না। ইয়ানা আদ্রকে নিয়ে মাঠের মধ্য দিয়ে একটা মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার সেই রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ। গাছ থেকে মানুষ রস পাড়ছে। সন্ধ্যায় গাছে হাঁড়ি পেতে রেখে যায়, আর সকালে এসে হাঁড়ি খুলে নিয়ে গিয়ে সেই রস ভালো করে খাওয়ার উপযোগী করে বিক্রি করে আবার পটালি বানায়। ইয়ানা আর আদ্র হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। কি হলো, সেই কখন থেকেই হেঁটে যাচ্ছ? এই সাত সকালে কি আমি কুয়াশার মধ্যে হাঁটতে এনেছো যাতে ঠান্ডা আরো বেশি লাগে? আরে না, আর আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? এই তো চলে এসেছি, সামনে তাকান। আদ্র সামনে তাকিয়ে দেখলো ইয়ানা ওকে একটা ছোট চায়ের দোকানের সামনে এনে দাঁড় করিয়েছে। দোকানে একটা বয়স্ক লোক আর একটা ছোট ছেলে। বয়স্ক লোকটা দোকানের ভেতর চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর ছোট ছেলেটা কেতলিতে পানি গরম করছে। দাদু, চিনতে পারছো আমায়? আমি ইয়ানা। আর ছোট, তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস, তা কিসে পড়িস? এই তো ইয়ানা আপু, আমি এবার ক্লাস 5-এ পড়ি। এইটা বুঝি আমাকে দুলাভাই, কতদিন পর তুমি এখানে আসলে। বসো এখানে, আমি বরং তোমাদের গরম গরম 2টা চা দিই।
ইয়ানা আদ্রকে ধরে জোর করে ওখান থেকে পাতা চড়াটে বসাই দিল। এখন কি আর হবে, ভালো করে চোখে দেখি ভালো মনেও থাকে না। তা তোর বরটা দেখি সাহেবের মতো, বাবা কি লম্বা। আরে কি যে বলো দাদু, তোমার মতো এত সুন্দর না। ওদের কথা বলার মাঝে ছোট নামের ছেলেটা ওদের থেকে মাটির কাপে করে 2 কাপ চা দিয়ে গেল। নিন, এটা খেয়ে নিন, দেখবেন গলা ব্যথা একদম ভ্যানিশ হয়ে গেছে। কি? আর ইউ লস ইয়োর মাইন্ড? আমি এই ছোট্ট মাটির কাপের চা খাবো? এটাও সম্ভব? কিভাবে খাবো আমি? এখানে তো ধরার মতো কিছুই নাই। আরে আমি যেভাবে ধরে আছি সেভাবে ধরে ঠোঁট লাগিয়ে আলতো করে চুমুক দেন, দেখবেন কি মজা। আর জলদি করুন, একটু পরেই সবাই এখানে চলে আসবে চা খেতে। নিন নিন, খান খান। ইয়ানাকে দেখে আদ্র ইয়ানার মতো করে ধরে চায়ে চুমুক দিল আর চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল। সত্যি শহরের চায়ের থেকে গ্রামের চায়ের স্বাদ অনেক আলাদা আর অনেক মজা। এই কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই চা খাওয়ার মজাই আলাদা। আদ্র ইয়ানা চা খেয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাড়ির দিকে রওনা দিল। ততক্ষণে হালকা রোদ উঠে গেছে। ওরা বাড়ি গিয়ে দেখলো উঠানে রোদ পড়েছে। সেখানে মাদুর বিছিয়ে ইয়ানার নানু আকাশ অনিককে কিভাবে সরিষার তেল মালিশ করতে হয় সেটা দেখাচ্ছে। আকাশ আর অনেক মন দিয়ে সেটা দেখছে, যেন এই মুহূর্তে এটা দেখা ছাড়া আর কোনো কাজ নেই। ইয়ানার নানু ইয়ানা আর আদ্রকে দেখে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আরে তোমরাও এসে গেছো? ইয়ানা আয় আয়, এখানে এসে বস, তোর বরকেও তেল মালিশ করা শিখিয়ে দেই। কি? আমি কখনোই এটা নেব না। জানা, তোমার নানুকে বলে দাও। আর এটা কিভাবে নেব? হাত পা কেমন চটচট করে। নো। এ কথা আমাকে না বলে পারলে নানুকে বলুন। এই বলে ইয়ানা ওর নানুর পাশে গিয়ে বসে পড়ল। এই তোরা সে কখন থেকে কি গুজু গুজু ফুসু ফুসু করছিস শুনি? আর এত ভোরে দুজনে কোথায় গেছিলে? ভাইয়া তুমি ঠিকই বলেছো। তা আদ্র ভাই এত সকালে কোথায় গিয়েছিলে? আর জানোই তো অনেক ভাইয়া গেল রাতে না, আমার ভীষণ জোরে হিসি পেয়েছিল। তো আমি যখন হিসি করতে কাঁপতে কাঁপতে বাইরে আসলাম তখন কি দেখেছিলাম জানো? কি দেখেছো বলো বলো। দেখি যে আমাদের দ্য গ্রেট আদ্র ভাই কল চেপে পানি তুলছে। সে কি এক ভয়াবহ দৃশ্য। আমি তো প্রথমে অন্ধকারের দিকে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখি ইয়ানা রুমের দরজা খুলে আদ্র ভাইয়ের দিকে এগিয়ে গেল। তো রুমের দরজা খোলায় সেই আলো এসে আদ্র ভাইয়ের গায়ে পড়ায় আমি বুঝতে পারলাম যে ওটা আদ্র ভাই। সে কি কাণ্ড! তারপর আর কি, এত কিছু দেখে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকা যায়? আমার বুঝি লজ্জা করে না? তার উপর ভীষণ জোরে হিসি পেয়েছিল। আমি ওখান থেকে দৌড়ে চলে গিয়েছিলাম। ইয়ানা কানে কান পেতে ওদের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু পারল না, কেননা ওরা ফিসফিস করে কথা বলছিল। তারপর সে কি আদ্রু ভাই আমার, তা তুই অত রাতে কল চেপে পানি তুলছিলি কেন? অনেকের কথায় আদ্র কেমন অস্বস্তিতে পড়ে যায়, তাই কোনো রকমের ওদের কিছু বলে পকেটে হাত রেখে রুমে চলে গেল। অনিক আর আকাশ আদ্রর কাণ্ডে হু হা করে হেসে উঠল। শুনুন না। হঠাৎ পিছন থেকে কারো নরম মোলায়েম কণ্ঠ শুনে অনিক আর আকাশ পিছনে ফিরে তাকালো। দেখলো একটা অল্প বয়সী মেয়ে ওদেরকে ডাকছে। তুই নিশ্চয়ই শিলা। ইয়ানা অবশ্য তোমার কথা আমাদের বলেছে। তুমি হলে ইয়ানার মামাতো বোন, তাই তো? জি, আপনি ঠিকই ধরেছেন। আপনি বুঝি ইয়ানা আপুর বরের বড় ভাই, আর আপনার পাশে দাঁড়ানো ওইটাই বুঝি আপনার ভাই, আর ইয়ানা আপুর বর আদ্র। আকাশকে উদ্দেশ্য করে বলল শিলা। আসলে শিলা আদ্রকে আকাশ ভেবেছে আর আকাশকে আদ্র। কাম সারছে, এ তো দেখি উল্টাপাল্টা করে ফেলছে। কাকে কি বলছে? ভাগ্যিস সেখানে আদ্র নেই, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। আসলে রাতে ইয়ানা সবার সাথেই সবাইকে পরিচয় করে দিচ্ছিল, কিন্তু শিলা সেখানে ছিল না, ও ঘুমিয়ে পড়েছিল। তাই সকালে উঠে আকাশকে দেখে ও ভেবেছে এটাই বুঝি ইয়ানার বর আদ্র। আরে না, তুমি অনিকার কিছু বলার আগেই পরশেষে অনিকার আকাশকে ডেকে নিয়ে গেল, বলল খাওয়ার জন্য ডাকছে। ইয়ানা আর ওর নানু অনেক আগেই ওখান থেকে চলে গিয়েছিল। সবাই খেতে বসেছে। ইয়ানা আসতে একটু দেরি হওয়ায় শিলা গিয়ে আদ্রর পাশে বসে পড়েছে। আসলে ও ভেবেছে আদ্র হলো অন্তরার ভাই। আকাশ তাই জন্য লাইন মারার চেষ্টা করছে। শিলা আদ্র গা ঘেঁষে বসায় আদ্র ভুরু কুচকে বিরক্তিতে নিয়ে শিলার দিকে তাকিয়ে সরে গেল। আদ্র তাকানো দেখে শিলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আকাশ, আমার তো ভয় করছে। এই শিলা কি জাবানি এখন আবার আমার ভাইয়ের কাছে ধমক না খায়। আদ্রুর মুখ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি শিলাকে বড়সড় একটা রাম ধমক মারবে। আমারও তো সেটাই মনে হচ্ছে। অনেক ভাইয়া আর ইয়ানাটা গেল কোথায়? এদিকে তো ওর বরকে নিয়ে টেনা হচ্ছা শুরু হয়ে গেছে। সরি আসতে একটু দেরি হয়ে গেল। সবাই তো দেখি বসে পড়েছে, তা আমি বসবো কোথায়? ইয়ানা আপু, ওনার পাশে তো জায়গা আছে, তুমি বরং ওনার পাশেই বসো। আকাশকে উদ্দেশ্য করে বলল শিলা। কেন? ইয়ানা ওর কাছে গিয়ে বসবে কেন? তুমি ওর কাছে গিয়ে বসো। আর ইয়ানা, তুমি আমার কাছে এখানে এসে বসো, কুইক।
আদ্রর কথা শুনে শিলা আহত হলো, কিন্তু ও মনে মনে ভাবতে লাগলো ও ভুল কি বলেছিল। ইয়ানাকে তো তার বরের পাশেই বসতে বলল। তাহলে উনি এত রেগে গেল কেন? আর ইয়ানার বর আদ্র ভাইয়াও তো কিছু বলছে না। এমন বিড়বিড় করতে করতে শিলা উঠে গিয়ে আকাশের পাশে বসলো, আর ইয়ানা এসে আদ্রর পাশে বসলো। শিলা আকাশের পাশে বসতেই রোজা চোখ গরম করে আকাশের দিকে তাকালো। রোজার তাকানো দেখে আকাশের ঢোক গিলে অনেকের দিকে আরো ঘেঁষে বসলো। এটা কি করলেন? শিলা কি ভাবলো বলেন তো? ও ছোট মানুষ, আপনার পাশে না হয় একটু বসেছিল, তাই বলে ওকে এভাবে ধমক দেবে? ভাগ্যিস সেখানে মা বাবা কেউ নেই, ওনারা অন্য রুমে, ওনারা থাকলে কি ভাবতো? ফিসফিস করে আদ্র কানে বলল ইয়ানা। যা খুশি ভাবুক, তাতে আমার কি? আর তুমি আমার বউ, তুমি আমার পাশে বসবে না তো কি, অন্য কেউ বসবে? আর ওই শিলা নামের মেয়েটাকে আমার মোটেও পছন্দ হয়নি। কেমন গা ঘেঁষে বসেছিল, নির্লজ্জ মেয়ে একটা। ইচ্ছে করছিল কষে একটা চড় দিতে, গায়ে পড়া মেয়ে। ইস, আসতে বলুন, সবাই শুনতে পাবে তো। আর আমার জানা মতে শিলা তো অমন মেয়ে নয়, হয়তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, যা হওয়ার হয়েছে, আপনি এখন খেয়ে নিন। আর গলা ব্যথা কমেছে? হালকা হালকা আছে। আদ্র আর ইয়ানা ওভাবেই ফিসফিস করে কথা বলা দেখে শিলা অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আবার আকাশের দিকে তাকালো, দেখলো আকাশ রোজার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। এদের এমন করা দেখে শিলা কিছু বুঝতে পারছে না। খাওয়া বাদ দিয়ে শুধু একবার এর দিকে তাকাচ্ছে তো আবার ওদের দিকে তাকাচ্ছে। খাওয়া শেষ করে মেয়েরা সবাই মিলে পিঠা বানাতে বসেছে, বিভিন্ন রকমের পিঠা। অনিক আর আকাশ নারিকেল কাটতে ব্যস্ত, আর পরশ মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নারকেলের পানি খাওয়ার জন্য। আদ্রর একটু জ্বর জ্বর লাগছে, তাই শরীরটা ভালো লাগছে না, তাই রুমে শুয়ে আছে। শিলা সুযোগ বুঝে চুপি চুপি প্লেটে কয়েকটা পিঠা সাজিয়ে আদ্রর রুমের দিকে গেল। গিয়ে দেখলো আদ্র খাটের উপর চোখ বন্ধ করে শুয়ে আছে। শিলা দরজায় দাঁড়িয়ে এক ধ্যানে আদ্রর দিকে তাকিয়ে আছে। এর আগে এত সুন্দর ছেলে ও কখনই দেখেনি। শিলা আস্তে আস্তে রুমের মধ্যে প্রবেশ করে খাটের কাছে গেল। তারপর নিজের হাতটা বাড়িয়ে আদ্রর কপালে রাখতে আদ্র চোখটা খুলে টপ করে বসে রেগে গেল। এই মেয়ে, তুমি এই রুমে কি করছো? আর আমার কপালে হাত দিয়েছো কেন? আসলে আমি তো আপনাকে পিঠা দিতে এসেছিলাম, আর আপনার গায়ে তো জ্বর। আসুন, আপনার কপালে পানি পট্টি দিয়ে দিই। তার কোনো দরকার নেই শিলা, ওনাকে আমি পানি পট্টি দিতে পারবো। এই যে, আমি নিয়ে আসছি, তুই বরং এখান থেকে যা, মামি তোকে ডাকছে। আমি বুঝি না, নিজের বর থাকতে ইয়ানা আপু অন্য ছেলের প্রতি এত আগ্রহ কেন? কথাটা আদ্র মানে আকাশ ভাইয়াকে বলতেই হবে। মনে মনে কথাগুলো বলে শিলা রুম থেকে বেরিয়ে গেল। আপনি ঠিক আছেন? জ্বর কি বেড়েছে? আমি পানি পট্টি এনেছি, আসুন আমি দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। রাখো তোমার এসব। শোনো শোনো ইয়ানা, তোমার এই মামাতো বোনকে সাবধান করে দাও, নয়তো কিন্তু আমার কাছে মার খাবে। এমন গায়ে পড়া মেয়ে আমার মোটেও পছন্দ নয়। তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও, নয়তো আমি এর পরের বার কিন্তু ছাড় দেবো না। আদ্রের বড় কথাগুলো ইয়ানাকে বড্ড বেশি ভাবাচ্ছে। হঠাৎ করে শিলার কি হলো, এমন করছে কেন? ও তো এমন ছিল না। তাহলে ইয়ানার ভাবনার মাঝেই বাইরে থেকে শোরগোল শোনা গেল। ইয়ানা আর আদ্র রুম থেকে বাইরে বেরিয়ে আসলে শিলা ওদের দিকে এগিয়ে এসে বলল, দেখেছো ফুপি, তোমার মেয়ের বর থাকতেও কেমন অন্য একটা ছেলের সাথে এক রুমে বসে আছে। আসলে ওনার কোনো দোষ নেই, সব দোষ তোমার মেয়ের। নিজের বর থাকতেও কেমন ওনার সাথে সবসময় লেগে থাকে। শহরে গিয়ে তোমার মেয়ে খারাপ হয়ে গেছে, লজ্জা পর্দা কিচ্ছু নেই, খারাপ মেয়ে একটা। সকালের মাঝে শিলা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসল গ্রামের একটু কিছু না হতেই, একটু জোরে কথা হলেই আশেপাশে বাড়ির মানুষ চলে আসে। তখন এক কথায় দুই কথায় অনেক জোরে কথা উঠে যায়। শিলা ইয়ানাকে যা নয় তাই বলেছিল। ইয়ানা কিছু বুঝতে পারছিল না আসলে কি হয়েছে। শুধু ইয়ানা কেন, ওখানে থাকা কেউই বুঝতে পারছিল না আসলে শিলা কি বলতে চাইছে। তবে আদ্র আর সহ্য করতে পারিনি। ওর প্রথম থেকে শিলার উপর রাগ ছিল, আর এখন এভাবে ইয়ানাকে উল্টোপাল্টা কথা বলায় আদ্র আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। সপাং করে শিলার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছে। আদ্রর এহেন কাজে সবাই অবাক হয়ে আদ্রর দিকে তাকিয়েছিল। ইয়ানাও ভয়ে আর কিছু বলেনি, কেননা ও আদ্রর রাগ সম্পর্কে জানে। সরি, আমি আর টলারেট করতে পারছি না। একটা হাঁটুর বয়সী মেয়ে এসে বিনা কারণে আমার ওয়াইফকে যা নয় তাই বলবে, আর আমি মুখ বুঝে সহ্য করব, তেমন স্বামী আমি নই। আর আমি এটা বলতে বাধ্য হচ্ছি, তুমি কিছু না জেনে শুনে কাউকে যে এভাবে অপমান করতে হয় না সেটা জানো না? এই শিক্ষা পাওনি কারো থেকে? আসলে আমরা সত্যি লজ্জিত বাবা, আমি বুঝতে পারিনি আমার মেয়ে এমনটা করবে। ও হয়তো বুঝতে পারিনি, আর তুমি না জানলেও ইয়ানা জানে আমার মেয়ে কেমন। আসলে ও ছোট তো, তাই এতটাও বুঝতে পারিনি। ভুলটা মনে হয় আমারই।
আমার আগেই শিলার কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। আসলে শিলা আকাশকে আদ্র ভেবেছিল, আর আদ্রকে আকাশ ভেবেছিল। রাতে ইয়ানা সবার সাথে সবার পরিচয় করিয়ে দিলেও শিলা তো সেখানে ছিল না। আর সকালে আমি ওকে সবটা বলতেই চাচ্ছিলাম, কিন্তু পরশ আমায় ডেকে নিয়ে গেল, তারপর আর বলা হয়নি। তুমি এখনো বলছো সেটা? অনেক, তোমার সবটা আগেই বলা উচিত ছিল, তাহলে এসব কিছুই হতো না। ভাবি জানো তো, যা হয় ভালোর জন্যই হয়। আর শিলা, আমি যে তোমায় চরটা মেরেছি সেটা কিন্তু বড় ভাই হিসেবেই মেরেছি। আর আজকে যা হয়ে গেল তার থেকে কিন্তু আমরা সবাই একটা শিক্ষা নিতে পারি। বলো তো সেটা কি? আদ্র শিলাকে সহজ করার জন্য প্রশ্ন করলো। শিক্ষাটা হলো এটাই যে কখনোই সবটা না জেনে দেখে হুটহাট সিদ্ধান্ত নেওয়া বা কাউকে দোষারোপ করা ঠিক নয়। গালে হাত দিয়ে মাথা নিচু রেখেই বলল শিলা। এই তো গুড গার্ল, তোমার তো দেখি অনেক বুদ্ধি। তাহলে এই ভুলটা করলে কিভাবে? আচ্ছা যাই হোক, আমরা তো জানি মানুষ মাত্রই ভুল। তা তুমি যেন কোন ক্লাসে পড়ো? জি, ক্লাস 10-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও, ভালো করে পড়াশোনা করবে। আর তোমাদের গ্রামটা তো আমাকে ভালো করে দেখালেই না। বিকেলের দিকে গ্রামটা ঘুরে দেখাবে তো, নাকি এখনো আমার উপর রাগ করে থাকবে? আপনি আমাদের গ্রাম দেখবেন? আচ্ছা, আমি আপনাকে সহ সবাইকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আর সেই বাগানটাও দেখাবো যেখানে ছোটবেলায় ইয়ানা আপু আমায় নিয়ে আম কুড়াতে গিয়ে গাছ থেকে ধপাস করে পড়ে গিয়েছিল। আর সে কি কান্না! আমি তো ছোট ছিলাম, তাই আপুকে পড়ে যেতে দেখে হেসে ফেলেছিলাম। তবে রে দুষ্টু মেয়ে কোথাকার, আমার মান ইজ্জতের 12টা বাজানোর ধান্দা, তাই না? দেবো কানটা মোলে। তুমি আমায় কিচ্ছু করতে পারবে না, কেননা আমার আদ্র ভাইয়া আমাকে বাঁচিয়ে দেবে, তাই না ভাইয়া? অবশ্যই। মুহূর্তে চুপচাপ হয়ে যাওয়া বাড়িটা আবার হাসি খুশিতে মেতে উঠল। শিলাও ওর ব্যবহারে লজ্জিত হয়ে ইয়ানার কাছে ক্ষমা চাইল। ইয়ানা খুশি মনে ওকে ক্ষমা করে দিয়েছে, কেননা ও তো না জেনেই ভুলটা করে ফেলেছে। আর যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা না থাকার কোনো প্রশ্নই আসে না। তারপর সবাই হাসাহাসি করে পিঠা বানানো শেষ করলো। দুপুরের দিকে আদ্র রুমে ঘুমিয়েছিল। তখনই ইয়ানা রুমে এসে আস্তে করে দরজা বন্ধ করে আদ্রর কাছে এসে বলল, উঠে পড়ুন, সেহরির সময় হয়ে গেছে। হোয়াট? বাবা, এত হালকা শব্দে আপনার ঘুম ভেঙে গেল? আমি তো ভেবেছিলাম ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে যাবে। এই শোনো, নিজেকে সবার মতো ভাবো কেন? আর আমি কি তোমার মতো নাকি, যে একবার ঘুমালে বস্তায় ভরে পানিতে ফেলে আসলেও ঠিক পাও না? শুনুন, আমি কেমন আর আমার ঘুম কেমন আমি ভালো করেই জানি। এখন বেশি কথা না বলে এটা পরে নিন, গোসল করতে হবে। এক মিনিট, আমি না একবার গোসল করলাম, আবার কেন? আদ্র বুঝতে পারলো ও কি বলল, তাই কথা ঘোরানোর জন্য বলল, আমি কখনোই এটা পরবো না। আর তুমি আমায় কখনো দেখেছো লুঙ্গি পরা? শুনুন, বাঙালি হয়ে লুঙ্গি পরবেন না, এটা কেমন যেন বেমানান। আর এটা আপনার শহর না, এটা গ্রাম। এখানে সবাই লুঙ্গি পরে কাঁধে লাঙল নিয়ে মাঠে যায়। আমি তো আপনাকে মাঠে যেতে বলছি না, শুধু বলছি এটা পরে পুকুর থেকে গোসল করে আসো। আর কলে বাড়ির মেয়েরা গোসল করবে। নো নেভার, আমি এটা পরবো না। আর না ওই পুকুরে গোসল করব। আমি যেটা পরে আসি সেটা পরেই গোসল করব, তাও কলে। তুমি পানি তুলে দিবে। বলে আকাশের দিকে দেখেছেন সূর্যের তাপ কেমন কেমন মরা মরা রোদ। এই রোদে আপনার ওই বস্তার মতো মোটা প্যান্ট ভিজায়ে শুকাতে দিলে সেটা আদৌ শুকাবে? আর আজকে যাও বা একটু রোদ উঠেছে, কাল যদি না ওঠে, যদি কুয়াশায় সব ঢেকে থাকে, তখন কি হবে? এই ভেজা প্যান্ট ঘরে রাখলে তো গন্ধ হয়ে যাবে। তার চেয়ে বরং আপনি এটা পরে আমার সাথে চলুন পুকুরে, আমি আপনাকে সুন্দর করে গোসল করাই দিব। না, আমি তবু এটা পরবো না। প্যান্ট না শুকালে না শুকাক। আমরা এখানে মোট 5 দিন থাকবো, তাহলে আপনি 5 দিনে 5টা প্যান্ট ভিজিয়ে রাখবেন। তারপর বাসায় যাওয়ার সময় কি পরে যাবেন শুনি? প্যান্ট ছাড়াই যাওয়ার ইচ্ছা আছে নাকি? আর ইয়ানা, তুমি ওকে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা ওকে সুন্দর করে লুঙ্গি পরাই দেবো। সে কি, তোরা লুঙ্গি পরেছিস? কেমন দেখাচ্ছে তোদের? একদম ভালো দেখাচ্ছে না। যা চেঞ্জ করে আয়, কি সব ভুলভাল পোশাক পরেছিস। আরে আদ্র ভাই, শুধু আমরা কেন, এখন তোমাকে ওই ভুলভাল পোশাক পরাবো। সুইট ভাবি, তুমি একটু বাইরে যাবে, আমরা তোমার বরকে একটু সাজাবো। ও শিওর, হোয়াই নট। ইয়ানা বাইরে চলে যেতেই আকাশ আর অনেক দুজনে মিলে আদ্রকে চেপে ধরলো, ওর প্যান্ট ধরে টানাটানি শুরু করে দিল। ওদের এহেন কাণ্ডে অজ্ঞাতা আদ্রকে লুঙ্গিটা পরতেই হলো। আদ্রকে লুঙ্গি পরিয়ে অনেক আর আকাশ ইয়ানার সাথে ওকে পুকুর ঘাটে আসতে বলে চলে গেল। ইয়ানা রুমে এসে আদ্রকে দেখে তো হা হয়ে গেছে। আদ্র একটা সাদা চেক লুঙ্গি পরেছে, গায়ে টি শার্ট আর হাতে গামছা। আরে ব্যাস, আমার বরটাকে তো হ্যাপি লাগছে।
হয় কারো যেন নজর না লেগে যায়। আসুন আপনার কেনি আঙুলে কামড়ে দেই। মজা করা হচ্ছে আমায় নিয়ে, হ্যাঁ? আচ্ছা, মজা করা হচ্ছে আমায় নিয়ে না? দিন কিন্তু আমারও আসবে, তখন বোঝাবো মজা। এইসব কি কেউ পড়ে? আরে সব সময় কোট টাই প্যান্ট পরে থাকলেই হয় না, মাঝে মাঝে একটু বাঙালির সাজও দিতে হয়, তাই না বাঙালি বাবু? কথাটা বলে আদ্র লুঙ্গি ধরে হালকা টান দিল ইয়ানা। এই, একদম এটা ধরে টানাটানি করবে না, খুলে যাবে, তখন তুমি লজ্জা পাবে, বুঝেছো? তাই নাকি? হুম হুম। না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বারবার এটা ধরে টান দিবে না, তাহলে কিন্তু। তাহলে কি? কি করবেন? কি করবো তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে আদ্র দরজা বন্ধ করে ইয়ানার দিকে এগিয়ে আসলো। ইয়ানাও পিছাতে পিছাতে এক কদম খাটের কাছে চলে গেল। হাজারখানিক বিরক্তি নিয়ে পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে আদ্র। বাকি সবাই অলরেডি পুকুরে নেমে গেছে। পানি অনেক ঠান্ডা হলেও সবাই অনেক মজা করে একসাথে গোসল করছে, কিন্তু অন্তরা এখানে আসেনি। কেননা এত ঠান্ডা পানি দিয়ে গোসল করলে যদি ঠান্ডা বা জ্বর আসে তাহলে তো বেবির ক্ষতি হবে। তাই ও সহ বাড়ির সবাই বাড়ির কলে গোসল করবে। তবে রোজা আর ইয়ানা এসেছে। অনিকার আকাশ লুঙ্গি দিয়ে বোম বানিয়ে ফুলিয়ে পানির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? নেমে পড়ুন। শুনুন, শীতের সময় ঠান্ডা পানি দেখে গোসল করতে যত বেশি দেরি করবেন তত বেশি শীত লাগবে। আসুন, আমার হাত ধরে এখানে বসে দ্রুত গোসল করে নিন। এখানে কেউ গোসল করে? আর আমি এখানে কিভাবে গোসল করব? দেখেছো পানিতে কত জীবাণু, এখানে নামলে আমি নির্ঘাত অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, আপনি জানেন? শুনুন, এই পুকুরে গ্রামের বেশিরভাগ মানুষই এখানে গোসল করে। কই, ওনারা তো কেউ অসুস্থ হয়নি, সব গোসল না করার ধান্দা। আসুন বলছি। এই বলে ইয়ানা আদ্রকে টেনে পুকুরের ঘাটে বসায় দিল। তারপর ছোট বাচ্চার মতো আদ্রকে সুন্দর করে গোসল করিয়ে দিল। আদ্র শুধু অপলক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়েছিল, কিছু বলেনি। ইয়ানা নিজের মতো করে আদ্রকে গোসল করে গামছা দিয়ে মাথা মুছিয়ে দিল। যান, আপনার গোসল শেষ, এখন রুমে গিয়ে চেঞ্জ করে নিন। নাকি চেঞ্জটাও আমিই করাই দিব? তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই করতে পারবো। আর হ্যাঁ, তুমি চলো আমার সাথে, এখানে গোসল করা লাগবে না। ভাবির মতো তুমিও কলে গোসল করবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো আমার সাথে। এই বলে আদ্র ইয়ানার হাত ধরে নিয়ে চলে গেল। রোজা পাড়ে বসে পানিতে পা ভিজিয়ে গায়ে সাবান মাখছিল। ওর আবার খুব ভয় বেশি। পানিতে নামলে যদি কুমির বা অন্য কিছু এসে পা ধরে টেনে নিয়ে চলে যায়, তাই বেশি পানিতে নামবে না। উপর থেকেই কয়েক মাথায় পানি নিয়ে চলে যাবে। আর যে ঠান্ডা পানি, এর থেকে বেশি পানিতে থাকলে হয়তো জমে বরফ হয়ে যাবে। এরা দুজন মহিষ নাকি? শীতের দিনেও কেমন মহিষের মতো পানিতে জেকে বসে আছে। অনিকার আকাশ এর দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলছিল। তখনই কি যেন এসে রোজার পা টেনে ধরল। আমি এই পানিতে গোসল করব না, এখানে কুমির আছে, একটুর জন্য বেঁচে গেছি। পানি থেকে উঠে চেঁচিয়ে বলল রোজা। কি বলছো রোজা? আপু, এই ছোট একটা পুকুরে কুমির থাকবে কেন? আর আমরা তো এই পুকুরে সেই কবে থেকে গোসল করি, কই আমরা তো কখনো কুমির দেখিনি। তোমার মনের ভুল হয়তো। আকাশ পানির নিচ থেকে ডুব মেরে উঠে বলল। এতই যখন ভয় পায় তাহলে পুকুরে নামতে বলেছিল কে? আপুর মতো কলে গোসল করলেই হতো। এই শোনেন, আমি না মোটেও ভয় পাইনি। ওকে, নির্ঘাত পায়ে কিছু একটার স্পর্শ পেলাম, তাই। নয়তো এই রোজা কিছু দেখে ভয় পায় না। না বাবা, এখানে আর বেশি গোসল করা যাবে না, চুপ করে একটা ডুব দিয়ে উঠে চলে যেতে হবে। শেষের কথাটা আস্তে করে বলল। তারপর রোজা পুনরায় আবার পানিতে নামলো। কোমর পানিতে নেমে রোজা যেই ডুব দিল, তখনই কেউ ওকে পানির নিচ থেকে জড়িয়ে ধরে গালে কিস করে দিল। রোজার চোখ বন্ধ ছিল বিধায় ও দেখতে পায়নি। তারপর পানির নিচ থেকে উঠে চিৎকার করতে করতে পাড়ে উঠে আসলো। আবার কি হলো রোজা আপু? শিলা, তোমাদের এই পুকুরে সত্যি কিছু একটা আছে। আমি আর এখানে নামবো না। আমার গাল। কি হয়েছে আপু তোমার গালে? আর তুমি এভাবে গালে হাত দিয়ে রাখছো কেন? আর এই পুকুরে তেমন কিছুই নেই, তুমি এত ভয় পাচ্ছ কেন? ধুর, আমি আর গোসলই করব না। আর এমনিতেই অনেক ঠান্ডা লাগছে। আমি গেলাম। তোমার গোসল করতে ইচ্ছে করলে তুমি ওই ভুতুরে পুকুরে গোসল করো। আমি বাবা আর করব না। আচ্ছা তাহলে চলো, আমিও যাব তোমার সাথে, আমরাও গোসল হয়ে গেছে। ওদিকে অনেক হাসতে হাসতে আকাশকে বলল। শালাবাবু, তুমি কিন্তু ভীষণ দুষ্টু হয়েছো। এভাবে আমার শালিটাকে ভয় না দেখালেও পারতে।
আমার তো বেশ মজাই লাগলো, তবে কিসটা গালে না দিয়ে ঠোঁটে দেওয়া ভালো ছিল। এই একদম না, তাহলে কিন্তু তুমি সহ আমাকেও গণপিটুনি খেতে হতো। তাতে কি, শালার জন্য একটু না হয় মার খেলেই। কি হলো, বাইরে যান, আমি চেঞ্জ করব। কেন বাইরে যাব কেন? তুমি আমার সামনেই চেঞ্জ করো। আর আমি তো তোমার বর, দেখলে কিছু হবে না, চাপ নিও না। চিল। ফোন টিপতে টিপতে বলল আদ্র। চাপ দিয়ে বলছেন চাপ নিও না? আপনি বার হবেন নাকি আমি আপনাকে টেনে রুম থেকে বের করে দিব? দেখুন, আমার কিন্তু অনেক বেশি শীত লাগছে। এভাবে ভেজা কাপড়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাই নাকি? তুমি আমায় টেনে বার করে দিবে? ওকে, চেষ্টা করতে পারো। আর তখন আমার লুঙ্গি ধরে টান দিচ্ছিলে, আমার মনে আছে। এখন তার শোধ নেব আমি। আমি এখান থেকে এক চুলও নড়ব না। পারলে আমার সামনেই করো, নয়তো এভাবেই ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকো।